নির্বাচনী গণসংযোগকালে চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তার বুকে গুলি ঢুকে পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই ঘটনায় সরোয়ার বাবলা নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বিকেল ৫:১৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরও একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তবে সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এদিকে গণসংযোগকালে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ ৩ জনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানান তিনি দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। সবাই সম্মিলিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতার দরকার। নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে, যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। জুলাই সনদ নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পৃথক স্থানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। চট্টগ্রামের নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি পুরোপুরি নির্বাচনী ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেন তিনি। আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন এটা আর কিছু না, জিয়া রহমানের প্রতি ভালোবাসা, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ভালোবাসা, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা। ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, এই জোয়ার কেউ রোধ করতে পারবে না। অন্যদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। জনাব তারেক রহমান কোনো আপোষকামিতায় বিশ্বাস করেন না, কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হতে চায়। দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার সুযোগ কাজে লাগাতে হবে বলে একই অনুষ্ঠানে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আজকে যে পল্লী বিদ্যুৎ আমরা দেখি, এটা শহীদ জিয়ার সময় করা। তিনিই করেছিলেন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য প্রচণ্ড সাংঘাতিক চমৎকার সব নতুন কর্মসূচি। উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা, সেই ধারাকে ব্যাহত করা হয়েছে নানাভাবে। শহীদ জিয়াকে হেয় করার চেষ্টা করা হয়েছে, সম্ভব হয় নাই কিন্তু চেষ্টা হয়েছে। আমাদের ভাবতে হবে দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বক্তারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মন্তব্য করেন জামায়াত আমির। এদিকে বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী কোনো জোট গঠন করবে না, তবে নির্বাচনী সমঝোতা হতে পারে। আপনারা সরাসরি সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন আরো ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। দ্রুত নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা হতে পারে বলে সতর্ক করেন এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের ভিত্তি দেওয়ার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। কিন্তু জনগণ যখন জেগে ওঠে তখন আর কারো তাল জায়গায়, তখন সবাই বেতাল হয়। তখন জনগণের ইচ্ছার ভোটাররা 15 বছরের ক্ষুধার, এই ক্ষুধার তো বাঘের সামনে কেউ দাঁড়িয়ে পা পাবেন। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচন? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। এদিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জামাতের একটি প্রতিনিধি দল। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে 18 দফা প্রস্তাব দিয়েছে দলটি। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আমরা এই টাইমে ইলেকশন হোক এটা চাই। ইলেকশনের প্রস্তুতি কর্মপরিকল্পনা যেটা নিয়েছে, এক্ষেত্রে কোনো ব্যর্থ ঘটছে কিনা এগুলো আমরা সামনে এনেছি। আমাদের লাস্ট স্ট্যান্ড হলো 8 দল মিলে যে স্ট্যান্ডটা আমরা নিয়েছি নির্বাচনের আগে। নভেম্বর বা নভেম্বর থেকে যদি একটু কয়েকদিন বেশিও লাগে সেটা বিষয় না, তবে পৃথক ডেটে ইলেকশনের আগে গণভোটটা হইতে হবে। আমরা 8টি দল একত্রিত হয়েছি সংস্কার এবং আগামী নির্বাচনের একটি সুন্দর পরিবেশ এবং নির্বাচনী আইন সংস্কারও এর মধ্যে আছে। আলটিমেট হচ্ছে আমরা কি চাই, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, দেশে সুন্দর একটা নির্বাচন হোক এটি চাই। সেই জায়গায় কিন্তু আমরা ধাপে ধাপে কর্মসূচি এগিয়েছি। এখনও 11 তারিখে আমাদের একটা বড় সমাজ রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার আহ্বান জানিয়ে 8টি সমমনা দলের সঙ্গে হওয়া ঐক্যকে জোট নয় বরং যুগপৎ আন্দোলন বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ। ধন্যবাদ সবাইকে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। প্রতিনিধি শাহাবুদ্দিনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জ আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গাজী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এনসিপি সবসময় পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন নাহিদ ইসলাম। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার সঠিকভাবে পালন করতে পারেনি বলেই এখনো নিহতের সংখ্যা বাড়ছে। আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের যারা গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা যারা রয়েছেন, এখনো যারা কাতরাচ্ছেন, এখনো যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসার নেওয়া প্রয়োজন, সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 15 নভেম্বরের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, 300 আসনে এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে। আমরা 300 আসনে আমাদের লক্ষ্য। আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি, যে আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে, তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন, ইমাম রয়েছেন, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপার বিবেচনা করা হবে জানিয়ে নাহিদ ইসলাম জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 3টি আসনে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে। আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক
আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচনে অংশ নেবেন তিনি। অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন তিনি। ঝিনাইদহ 1 আসন থেকে নমিনেশন পাওয়ার আশা করছেন অ্যাটর্নি জেনারেল। এর আগে মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি। নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর জিওসি আর্চডগ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। বুধবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সুন্দর ও স্বাভাবিক রাখতে এবার ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে। তাই বাহিনীর নিয়মিত কার্যক্রম সম্পৃক্ত সংবাদ সম্মেলনে সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি জানান, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে হবে আরো স্বাভাবিক। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় প্রশ্নের জবাবে সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ বলে জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা, এটাকে আমরা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যে দায়িত্ব দেওয়া হবে সেনাবাহিনী সেটা যথাযথভাবে পালন করবে। এই নির্বাচনে 90,001 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে জানিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা দুঃখজনক। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। এছাড়াও নির্বাচনকে ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার রয়েছে বলেও জানানো হয় এই প্রেস ব্রিফিংয়ে। আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো। আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান ঢাকায় না আসতে পারে এবং কিছু যদি আসেও সেটা যেন আমরা ডিল করতে পারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিশেষ কোনো দলকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 8ম দিনে শুনানি শেষে তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। এর আগে বিএনপি পক্ষের আইনজীবীদের শুনানির মধ্য দিয়ে রিটকারী পক্ষে শুনানি শেষ হয়। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এস.এম. আরিফের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিটের পর সৃষ্টি হওয়া আপিলে রিটকারীদের পক্ষে প্রাথমিক শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে 8ম দিনে বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সমস্ত বক্তব্য দিয়েছি, সেটা আপনারা ইতিমধ্যে। এ সময় তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের অধিকার হরণ করা হয়েছে। আজকে যদি আদালত যদি এই অ্যাপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন,
তাহলে বিচারপতি ABM খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। রিটকারীদের পক্ষে শুনানি শেষে শুরু হয় রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। গণতন্ত্রকে উদ্ধার করতে খায়রুল হকের রায় বাতিল করতে হবে বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বৃহস্পতিবার পুনরায় শুনানি করবেন রাষ্ট্রপক্ষ। থ্যাংক ইউ। আর কোনো প্রস্তুত নাই। SM আরিফ, MyTV, ঢাকা। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 17তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী তারিখ 12 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এতে সাক্ষ্য দেন 2 জন। এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সহ মোট 21 জন। এই মামলার আসামি সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জন। এর মধ্যে 8 জন পলাতক আছেন। গত 21 আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দমন করবে বলে জানান তিনি। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। গেল 21শে জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান 36 কোমলমতি শিক্ষার্থী। মর্মান্তিক ঘটনায় শোকাহত হয়ে পড়ে পুরো দেশ। ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও আক্রান্ত সহ 150 জনের সাথে কথা বলে 168টি তথ্য উদ্ঘাটন করে 33টি সুপারিশমালা দিয়েছে তদন্ত কমিটি। এই পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন। সবার সাথে তারা কথা বলেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে সেইটার জন্য ওইখানেও ইমপ্লিমেন্টেড হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে কি করছেন, কি নির্দেশ দিচ্ছেন, সেগুলো অবশ্যই সরকারের মনিটরিংয়ে আছে। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। এখনও দেখছি যে এই বিষয়ে আসছে। তো আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে, ভার্ডিক্ট হোক। তো ভার্ডিক্টের পরে এটা বিষয়ে আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ মিছিল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে। আফজাল হোসেন, MyTV, ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে
গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি এমন একটি অর্থনীতি গড়তে চায় যেখানে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমির খসরু আরও বলেন, আগামীতে ক্ষমতা এলে বিএনপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রতিটি বিভাগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তিনি জানান, বিএনপি শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক রূপ দিতে চায়। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক মার্জার বা একীভূত করতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠন করা হবে, যার নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, চলতি মাসেই এসব দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু হবে। কারোর কোনো ভয়ের কিছু নাই, প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দিব। ডিসিপ্লিন রাখতে হবে এবং এই কিভাবে এটাকে করা হবে, 2 লক্ষ টাকার নিচে মধ্যে যারা আছেন তারা 100% টাকাই তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার পরবর্তীতে কি হবে সেটা আমরা গেজেট নোটিফিকেশন করে আপনাদেরকে আপনাদের মাধ্যমে জনগণকে, ডিপোজিটরদেরকে জানিয়ে দেওয়া হবে।